নমস্কার বন্ধুরা, আজকে আমি আমার একটি পছন্দের বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক। আন্তর্জাতিক সম্পর্কের মধ্যপ্রাচ্যের যে বর্তমানে পরিস্থিতি, সেই পরিস্থিতির একটা অংশ নিয়ে আমরা আলোচনা করব। যদিও এটাকে মিডল ইস্ট বলা হয় আন্তর্জাতিক সম্পর্কের ভাষায়, কিন্তু আমি এটাকে মিডল ওয়েস্ট বলতেই পছন্দ করি, কারণ এটা ভারতের পশ্চিমে অবস্থিত। এটাই সিম্পল কারণ, এখানে এটাতে আর আলোচনা করব না। বিষয়টি হচ্ছে, যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে হামাসের যে রাজনৈতিক হেড ছিলেন, পলিটিক্যাল অফিসের যে প্রধান ছিলেন ইসমাইল হানিফি, তার হত্যার বিষয়ে আমরা আলোচনা করব। আমরা জানি যে ইসরায়েলের সাথে হামাসের একটা যুদ্ধ চলছে বেশ কিছুদিন থেকে। এটা তো দীর্ঘস্থায়ী একটা আরব ইসরায়েলের সংঘর্ষ আছে, তার একটা অংশ হিসেবে এটা দীর্ঘদিন থেকে চলছে। কিন্তু হয়েছে কি, যে গত 31শে জুলাই রাত্রি 2টোর সময় এই এই ইসমাইল হানিফির হত্যা হয়, একটা বোম ব্লাস্টের মাধ্যমে ওনার হত্যা করা হয়। এবার তার একটু একটু ব্যাকগ্রাউন্ডটা জানি, যে এটা এটা কোথায় হয়েছে। এই হত্যাটা হয়েছে ইরানের তেহরানে। কী হয়েছে, ইরানের যে নতুন রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান, তার শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ডিগনিটারিসরা এসেছিলেন। আমাদের কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারিও সেখানে উপস্থিত ছিলেন, এবং বিশ্বের আরও বিভিন্ন দেশের লোকজন এখানে এসেছিলেন। সেই অনুষ্ঠানের পরের দিন এই ভদ্রলোক, এই ইসমাইল হানিফি যে জায়গায় ছিলেন, যেই ঘরে ছিলেন, সেই ঘরের একটা অংশে রাত্রি 2টো নাগাদ বোম ব্লাস্ট হয় এবং তিনি এবং তার বডিগার্ড মারা যায়। এটা হচ্ছে প্রথমে খবরটা হচ্ছে এই পর্যন্ত পাওয়া গেছে, এবং প্রথম দিকে বোঝা যাচ্ছিল না যে ওনাকে কীভাবে মারা হয়েছে বা কি হয়েছে। মনে করা হচ্ছিল যে বাইরে থেকে হয়তো কোনো এয়ারবোন কোনো অ্যাটাক হয়েছিল, বা কি হয়েছিল, বা হয়তো সৈন্য এসেছিল কিনা সেটা বলা হয়নি। ইরান থেকে প্রথমে বলা হচ্ছিল যে বাইরে থেকে কোনো প্রজেক্টাইলের মাধ্যমে এটা হয়েছে, এয়ারবোন কোনো প্রজেক্টাইলের মাধ্যমে, এয়ার অ্যাটাকের মাধ্যমে। এটা হচ্ছে প্রথম পার্টটা। এটা এবার ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে এটা, যে কীভাবে এটা করা সম্ভব হলো কীভাবে এটা সম্ভব হলো, এবং এটা ইরানের জন্য এটা কতটা একটা ফেস লস, যেটাকে আমরা আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় বলি। কারণ ইরান একটা পাওয়ারফুল দেশ মধ্যপ্রাচ্যে, এবং যে নিউক্লিয়ার ওয়েপেন্স বানানোর চেষ্টা করছে দীর্ঘদিন থেকে আমরা জানি। এবং একটা যে ইসরায়েলের সাথে ইরানের যে একটা লড়াই, এবং ইরান এই পক্সিগুলোকে, যেমন হামাস বা অন্যান্য সংগঠনকে সাহায্য করে, তাদের একজন ইরানের মাটিতে তাকে হত্যা করে ফেলানো হলো। এটা কিন্তু ইরানের জন্য একটা খুবই মানে নেগেটিভ, তার ফেস লসের একটা ব্যাপার, মান সম্মানের ব্যাপার। এবার এটা যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব যেই জায়গায় তাকে হত্যা করা হয়েছে সেটা হচ্ছে একটা মিলিটারি কমপ্লেক্স। ইরানের যে একটা এলিট মিলিটারি গ্রুপ আছে, যেটাকে বলা হয় ইরানিয়ান রেভলিউশনারি গার্ড, তাদের একটা মিলিটারি কমপ্লেক্সে, মানে একটা অতিথিশালা বলা যেতে পারে, একটা মিলিটারি কমপ্লেক্সে অতিথিশালা, সেইখানে কিন্তু এই ইসমাইল হানিফিকে হত্যা করা হয়েছে বোম ব্লাস্টের মাধ্যমে। এবার এই যে পুরো বিল্ডিংটা, এর দায়িত্বে এই ইরানিয়ান রেভলিউশনারি গার্ডের আরেকটা ব্রাঞ্চ আছে, স্পেশালাইজড ব্রাঞ্চ, যার নাম ইরানিয়ান রেভলিউশনারি গার্ড কর্প। এরা এই পাহারার দায়িত্বে থাকে। তাহলে এত বড় একটা এলিট ফেসিলিটির মধ্যে যদি একজন বিদেশি ডিগনিটারির খুন হয়ে যায়, সেটা দেশের জন্য, মানে ইরানের জন্য খুবই মান সম্মানের ব্যাপার। এবার ইরান এবং হামাস এই ঘটনার পরপরই এটা বিবৃতি দেয় যে এটার জন্য ইসরায়েল দায়ী, এবং ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। ইরানের যে সর্বোচ্চ শাসক আয়াতুল্লাহ আলী খেইমানি, যেটাকে বলা হয় সুপ্রিম লিডার, যিনি, আমরা জানি যে ইরানে যে প্রথাগত ব্যবস্থা আছে, অর্থাৎ প্রেসিডেন্ট থাকলেও প্রেসিডেন্টের উপরেও ইনি থাকেন। তো ইনি যে সর্বোচ্চ শাসক, ইসলামিক শাসক, ইনি কিন্তু সঙ্গে সঙ্গে একটা কাউন্সিলের মিটিংয়ে ডাকে, সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। এই 31শে জুলাই রাত্রি 2টোর সময় এই ঘটনাটা হয়। প্রথম 4 ঘন্টা এই ঘটনাটা ডিসক্লোজ করা হয় না, তখনই মিটিং করা হয়, এবং মিটিংয়ের পরে কিন্তু ইসরায়েলের তরফ থেকে ইরানের তরফ থেকে এবং হামাসের তরফ থেকে এই ঘটনার জন্য ইসরায়েলকে দায়ী করা হয়, এবং বলা হয় যে ইসরায়েলের উপর একটা ডাইরেক্ট অ্যাটাক করা হবে, এরকম। আচ্ছা, এই সেকেন্ড পার্টটা হচ্ছে এটা মজার ব্যাপার, যে এই মধ্যপ্রাচ্যে ইন্টারেস্ট রাখে এরকম দুটো বড় প্লেয়ার, চায়না, চীন আর রাশিয়া, কিন্তু এই ঘটনার তীব্র নিন্দা করে, যার মধ্যে
রাশিয়ার একজন ডেপুটি ফরেন মিনিস্টার বলে যে এটা হচ্ছে একটা অ্যান অ্যাবসলুট আনঅ্যাকসেপ্টেবল পলিটিক্যাল মার্ডার, যেটা একটা হচ্ছে রাজনৈতিক যেটা রাজনৈতিক হত্যা একটা, এবং এটা কখনোই স্বীকার করা যায় না এরকম একটা ঘটনা, নিন্দনীয় ঘটনা, খুবই নিন্দনীয় ঘটনা। এবার এটা কিভাবে হলো, মানে এত বড় একটা জায়গায়, এত বড় একটা মিলিটারিয়াল কমপ্লেক্স জায়গায় যেখানে প্রচণ্ড সিকিউরিটি থাকে, সেইখানে ওনাকে কিভাবে মারা হলো এবং এত প্রেসাইসলি মারা হলো, মানে উনি যেই বিল্ডিংটাতে, যেই রুমটাতে ছিলেন শুধু সেই রুমটাই বোম ব্লাস্ট হয়েছিল এবং ওই রুমের দেওয়াল ভেঙে গেছিলো, আর ওনার সিকিউরিটি গার্ড মারা গেছে, এই দুজনই মারা গেছে। পাশের রুমে যে আরও ডিগনিটারিজ ছিল তাদের কিন্তু সেরকম কোনো ক্ষতি হয়নি। তাই এত প্রেসাইজ হত্যার ক্ষেত্রে আমরা জানি যে ইসরায়েল এবং ইসরায়েলের যে এক্সটার্নাল এজেন্সি আছে, মোসাদ যাকে বলে, তারা কিন্তু এইগুলোতে খুব এক্সপার্ট বিশ্বের যে কোনো প্রান্তে। এবং যখন এই জানুয়ারি মাসের জানুয়ারি মাসে, এই বছরের জানুয়ারি মাসেই কিন্তু মোসাদের যে প্রধান ছিলেন ডেভিড বার্নে, তিনি কিন্তু বলছিলেন যে এরা পৃথিবীর যে কোনো জায়গায় লুকিয়ে থাকুক, আমরা একসময় এদেরকে ধরে ফেলবো। এবার নিউ ইয়র্ক টাইমস এই ঘটনার পরের দিন সম্ভবত 1 তারিখ বা 2 তারিখ, 2 তারিখে নিউ ইয়র্ক টাইমস একটা রিপোর্ট বেরোয়। সেইখানে নিউ ইয়র্ক টাইমসে বলা হয় যে বাইরের থেকে কোনো প্রজেক্টাইল দিয়ে এই ইসমাইল হানিফিকে হত্যা করা হয়নি, এবং ওখানে বলা হয় যে অন্তত 2 মাস আগে উনি যেই ঘরটাতে থাকতেন, অর্থাৎ ওই যে গেস্ট হাউসটাতে এবং একটা নির্দিষ্ট রুমে মাঝে মাঝেই যখন এই ইসমাইল হানিফি ইরানে আসতেন তখন সেই রুমেই থাকতেন, একটা নির্দিষ্ট ঘর ছিল ওনার জন্য। ওই রুমে নাকি 2 মাস আগের থেকেই বোম প্ল্যান করে রেখেছিল ইসরায়েল, অর্থাৎ মাসুদ এবং মোসাদের এজেন্টরা। এটা কিন্তু একটা বিশাল বড় মানে খবর একটা দেশের ক্ষেত্রে, যে একটা দেশের, আমাদের দেশের ভেবে নিন যে এমন একটা জায়গা যেখানে হয়তো এনএসজির সিকিউরিটির আন্ডারে আছে, সেই ঘরের ভিতরে যদি 2 মাস আগে কেউ বোম প্ল্যান করে যায় তাহলে কিন্তু সেটা ভয়াবহ, সেই রকম একটা ঘটনা। তো ইরানের জন্য এটা। তো এবার যখন আমি এই খবরটা পড়ছিলাম তখন আমার মনে একটা স্বাভাবিক প্রশ্ন আসছিল যে এটা কি সত্যি আসলে খবর নাকি প্রোপাগান্ডা ছাড়ানোর জন্য এরকম বলা হচ্ছে। কিন্তু আমরা যদি নিউ ইয়র্ক টাইমস বা ওয়াশিংটন পোস্টের মতো খবরের পেপারকে ফলো করি তাহলে দেখবো যে এরা প্রোপাগান্ডা ছাড়ালেও এদের কিন্তু খবরের অথেন্টিকিটিটা কিন্তু খুব মারাত্মক লেভেলের থাকে, ফলে এটা মিথ্যা হওয়ার চান্স খুব কম। এবং তারপরে মোসাদের যে ইন্টেলিজেন্স নেটওয়ার্ক যে শক্তিশালী থাকে, তারা কিন্তু এইরকমভাবে এসপিওনেজ করেই নিতে পারে উইদিন দি ইরানিয়ান রেভলিউশন গার্ডের মধ্যে। ওরা হয়তো র্যাঙ্ক ব্রেক করে ফেলতে পারে, অর্থাৎ হানি ট্র্যাপ বা অন্য কোনো মাধ্যমে হয়তো কোনো লোক ওদের প্ল্যান করে রাখতে পারে। কিন্তু ইরানের জন্য এটা খুব নেগেটিভ খবর যে ইরানের একজন আশ্রিতকে, যাকে ইরান আশ্রয় দিচ্ছে এবং পলিটিক্যালি ব্যাকআপ করে, তাকে ইরান প্রোটেক্ট করতে পারেনি তারই ঘরের মধ্যে, তারই সিকিউরিটি দ্বারা, এবং এমন একটা সময় যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ডিগনিটারিরা ইরানে ওই সময় অবস্থিত ছিল। এই ঘটনা কিন্তু আন্তর্জাতিক মঞ্চে, বিশেষ করে মিডল ইস্টের মঞ্চে ইরানের জন্য একটা বড় নেগেটিভ খবর। কারণ আমরা জানি কয়েক মাস আগেও ইরানের একটা মিলিটারি সাইটে কিন্তু ইসরায়েল এরকম, এবং এয়ারফোর্সের সাইটে কিন্তু ইসরায়েল মিসাইল লঞ্চ করে দেয়, এবং ওটা ইসরায়েলের যে মিসাইল ডিফেন্স সিস্টেম সেটা ধরতেই পারেনি। তো এই ঘটনা কিন্তু আবার ইরানের জন্য একটা নেগেটিভ খবর। এবার এটা হওয়ার পরে স্বাভাবিক রূপে ইরানের তরফ থেকে একটা কাউন্টার অ্যাটাকের হুমকি এসছে এবং প্রিপারেশন চলছে। তো এটা নিয়ে মিডল ইস্টের অবস্থা এখন খুব একটু নেগেটিভ অবভিয়াসলি, এবং অবভিয়াসলি যে রাশিয়া আর চীন আছে তারা এই ঘটনার নিন্দা করছে। একটা যেহেতু তাদের একটা ইউএস বিরোধী একটা পলিসিও আছে, ইউএস ইসরায়েল বিরোধী একটা, এটা সবার একটা ইন্টারেস্ট থাকে না, এক মিডল ইস্টের রাজনীতি খুব জটিল, যেখানে সবার ইন্টারেস্ট আছে। এইরকম জায়গায় কিন্তু এটা একটা মানে আগামী দিনে এখানে কি হবে একটু বলা মুশকিল এখানে। তার কারণ আমেরিকা কিন্তু অলরেডি বুঝতে পারছে যে এই আগামী দিনের পরিস্থিতি মানে আরও উত্তপ্ত হতে পারে, যার জন্য আমেরিকান যে আছে সেক্রেটারি অফ ডিফেন্স আছে লয়েড অস্টিন কিন্তু ইতিমধ্যে অর্ডার করেছে যে একটা স্কোয়াড্রন অফ ফাইটার জেটকে মিডল ইস্টে ইসরায়েলকে প্রোটেক্ট করার জন্য পাঠানোর কথা, এবং অ্যাডিশনাল ব্যালিস্টিক মিসাইল, এই ধরনের জিনিস। তো এই ধরনের যদি মিলিটারি বিল্ড আপ মিডল ইস্টে হতে থাকে এবং সেটা যদি
মানে কি ছড়িয়ে পড়ে হঠাৎ করে, তাহলে কিন্তু তার র্যামিফিকেশন খুব খারাপ হবে। আমি আগের দিন বলছিলাম যে আমি মার্কেটের উপরেও হয়তো কথা বলবো কখনো কখনো। তো আমরা জানি যে যখন যুদ্ধ বা এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়, তখন সেটার প্রভাব কিন্তু ব্যবসা বাণিজ্যতে পড়ে, শেয়ার মার্কেটের উপর পড়ে। ফলে আগামী দিনে বিশ্বের বিভিন্ন প্রান্তে শেয়ার মার্কেটও একটু কম বেশি হওয়ার চান্সেস খুব বেশি আছে এই ঘটনার উপর। যদি এটা স্পাইরাল হয়ে যায়, এটা স্পাইরাল এফেক্ট হয়, অর্থাৎ এটা যদি চলতে থাকে, সেটা একটা কারণ। এছাড়া যে সমস্যাটা আছে সেই সমস্যাটা হচ্ছে এটা, যে এটা কিন্তু মানে এমন না, এমন কোনো সমস্যা না যে কালকে বা পরশু দিন এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। এটা একটা খুব ডেঞ্জারাস জায়গা। এই সমস্যাটা কিন্তু দীর্ঘমেয়াদী সমস্যা, এবং এইখানে অবভিয়াসলি আমেরিকান একটা ইন্টারেস্ট আছে, আমেরিকা ইসরায়েলের ইন্টারেস্ট আছে। আবার এই 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 মাঠের যে বড় প্লেয়ার, মানে মিডল ইস্টে যারা বড় প্লেয়াররা আছে, সৌদি আরবিয়া, ইরান, ইরাক, এদের আছে। দোহার মতো কান্ট্রি আছে, কাতারের মতো কান্ট্রি আছে, যারা ছোট দেশ কিন্তু যাদের যেহেতু তেলের ইসে আছে, তাছাড়া এই তেল এবং এই কী বলবো সন্ত্রাসবাদকে ইউজ করে তারা যেমন এই যে পলিটিক্যাল আশ্রয় দেয়, তারা কিন্তু আন্তর্জাতিক সম্পর্কে, যেটা আমরা ইংরেজিতে বলি, যে এরা কিন্তু ডিসপ্রপোর্শনেটলি বিগ পাঞ্চ মারতে সক্ষম আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে। অবভিয়াসলি রাশিয়া আছে, চায়না আছে, তাদের একটা অ্যাক্সিসের ব্যাপার কথাও চলছে। ফলে এই সমস্যা সমাধান হওয়ার সম্ভাবনা খুব কম, বরঞ্চ অদূর ভবিষ্যতে এটা আরও নেগেটিভ এফেক্টে যেতে পারে। এই এখন এটাকে থামানোর যে একটা প্রচেষ্টা চলছিল, সেই প্রচেষ্টাটা কতটা সফল হবে সেটা নিয়েও একটু সন্দেহের জায়গা আছে। কারণ এই ইসমাইলি হানিফি এই ছিল যে হচ্ছে এই যে আপাতত যে যুদ্ধটা চলছে, সেই যুদ্ধটার মানে যে শান্তি চুক্তির যে কথা বলা হচ্ছিল বা সিজ ফায়ারের যে গল্প হচ্ছিল, যে আলোচনা হচ্ছিল, সেই আলোচনা কিন্তু ইনি লিড করছিলেন। ফলে ইনি কিন্তু পলিটিক্যাল অফিসটা দেখেন, নট দ্য মিলিটারি সাইড অফ দ্য হামাস। এটা একটা। আরেকটা সমস্যা হচ্ছে ইরানের জন্য হচ্ছে সমস্যাটা, সেটা হচ্ছে ইরানের যে নতুন প্রেসিডেন্ট আসছেন মাসুদ পেজেশকিয়ান, ওনাকে কিন্তু একটা মডারেট পলিটিশিয়ান বলা হয়। মানে অবভিয়াসলি এটা ইরানের প্রেক্ষাপটে মডারেট, ভারত বা আমেরিকা বা উদারনৈতিক দেশের প্রেক্ষাপটে মডারেট না। কিন্তু তার উপরেও কিন্তু একটা প্রেশার থাকবে যে এটা শো করার জন্য। অবভিয়াসলি প্রেশারটা হায়ার অথরিটি থেকে থাকবে, সুপ্রিম হায়ার অথরিটি আয়াতুল্লাহ আলী খেইমেনি। কিন্তু তার উপরেও কিন্তু একটা প্রেশার থাকবে যে এই যে তার দেশের ভিতরে তার একটা অ্যালিকে এরকমভাবে উইপ আউট করে দেওয়া হলো, এইটা নিয়ে কিন্তু একটা মানে তাকে কিন্তু একটা শো করতে লাগবে যে হ্যাঁ, হি ক্যান রান দ্য কান্ট্রি, হি ক্যান ডিফেন্ড দ্য কান্ট্রি। এই যে প্রেশারটা, এই প্রেশারটা কিন্তু তাকে বাধ্য করবে স্ট্রং অ্যাকশন নেওয়ার জন্য। আর আমরা জানি যে একটা স্ট্রং অ্যাকশন কী করবে, সঙ্গে সঙ্গে একটা কাউন্টার রিয়াকশন তৈরি করবে তার অপোজিট পাশ থেকে, নেমলি ইসরায়েল বা আমেরিকা। এই একটা হচ্ছে জায়গা, এটা একটা কিন্তু সমস্যা জায়গা। আর অন্যদিকে যদি আমরা নিজেদের প্রেক্ষাপটে আলোচনা করি, আমাদের মানে ভারতের দৃষ্টিকোণ থেকে, তাহলে আমরা দেখব যে মানে এখানে কিন্তু দু তিনটা জিনিস শেখা আছে। যে ইসরায়েল যেভাবে অপারেট করে, যেভাবে এলিমিনেট করে, যে প্রেসিশনের সাথে কাজ করে, এর আগেও কিন্তু ইসরায়েল ইরানের একজন টপ নিউক্লিয়ার সায়েন্টিস্টকে এরকম মানে ওনার নাম সম্ভবত কি ছিল, মোহসেন যে ছিলেন নামে, আমি নামটা এখন মনে পড়ছে না, এই একজন টপ নিউক্লিয়ার সায়েন্টিস্ট ছিল, তাকেও কিন্তু এরকমভাবে অটোমেটিক কোনো ওয়েপেন্সের মাধ্যমে আউট করে দিয়েছিল মিডিল থেকে। মানে উনি কোথাও যাচ্ছিল, রাস্তা প্রথমে ওরা বুঝতেই পারেনি যে কীভাবে হয়েছে। প্রথমে ভেবেছিল যে কোনো গুন্ডারা অ্যাটাক করেছে, তারপরে ভেবেছিল যে কয়েকজন সৈন্য হয়তো অ্যাটাক করেছে। পরে এটা প্রমাণ হয় যে এটা একটা প্রজেক্টাইলের মাধ্যমে ওনাকে মানে মেরে ফেলা হয়। তো এটা অবভিয়াসলি এটা দায় ইসরায়েলের উপর এসছে। আর লেটেস্ট খবর হচ্ছে এই ঘটনাটা যে এটা চলছে, এটা 3 তারিখে অর্থাৎ গতকাল ইরান একটা স্টেটমেন্টে জানায় যে না, ভিতরে কোনো বোম প্ল্যান্ট করা হয়নি, এটা হচ্ছে এটা বাইরে থেকে একটা এয়ারবর্ন প্রজেক্টাইলের, যে কথাটা হচ্ছে শর্ট রেঞ্জ প্রজেক্টাইল উইথ এ ওয়ারহেড অফ অ্যাবাউট 7 কেজি। ওরা বলছে যে একটা এয়ারবর্ন প্রজেক্টাইল যেটা বাইরে থেকে অপারেট করা হয়েছিল এবং একটা শর্ট রেঞ্জের মানে 3-4 কিলোমিটার দূর থেকে হয়তো এসছে। 3-4 কিলোমিটার দূর থেকেও যদি আসে, তার মানেও কি, তার মানে 3-4 কিলোমিটার দূরের ভিতরে ইসরায়েলের কোনো এজেন্ট ছিল যে ওটাকে অপারেট করছিল রিমোটলি, ড্রোনের মাধ্যমে, যাই হোক। আর ওয়ারহেডটা ছিল 7 কেজি। এইটুকু ইসরায়েল স্বীকার করছে, ইরান স্বীকার করছে। কিন্তু সমস্যা হচ্ছে এই জায়গায় যে এখানে যে কোনটা ঠিক এটা বোঝা মুশকিল। তার কারণ যদি
আমি নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টটা পড়ে যাই, তখন আমার মনে হতো, তখন একটা উল্টা কাউন্টার কোশ্চেন মনে হতেই পারে যে না, এটা হচ্ছে আসলে নিউ ইয়র্ক টাইমস ইরানকে একটু, ইরানের ব্যবস্থাটাকে নেগেটিভ দেখানোর জন্য এটা বলছে যে এখানে 2 মাস আগে থেকে বোম প্ল্যান করা হয়েছিল। আবার ইরানের পক্ষেও এটা স্বীকার করে নেওয়া খুবই লজ্জাজনক যে হ্যাঁ, আমার একটা এস্টাবলিশমেন্টে, যেটা আমাদের টপ এলিট ফোর্স দ্বারা সুরক্ষিত, সেইখানে 2 মাস আগে বোম প্ল্যান করে রাখা হয়েছিল এবং 2 মাস ধরে আমরা টেরই পাইনি। আমরা এত সিকিউরিটি করেছি, তাও আমরা ওখানে টেরই পাইনি যে এখানে বোম প্ল্যান করে রাখা ছিল। ফলে ইরানের পক্ষেও এটাকে স্বীকার করা খুব মুশকিল। আজকে একটু মোবাইলটা ডিস্টার্ব করছে। আমি একটা স্ট্যান্ড কিনবো কিছুদিনের মধ্যেই, ভাবছি, সময় পাচ্ছি না। তো এটা আমি আজকে এইখানেই রাখছি। মানে এটা একটা ভাবনার বিষয়। যারা ওয়েস্ট এশিয়ার পলিটিক্স ফলো করতে চাও বা ফলো করো বা এই জিনিসগুলো পছন্দ করো, তারা দেখতে পারো এটার ভারতের উপরের এফেক্ট কী হবে। এখন পর্যন্ত অবভিয়াসলি এফেক্ট বোঝা মুশকিল, কিন্তু আমরা জানি যে একটা বড় ঘটনা হলে তার প্রভাব কোনো না কোনোভাবে এসে পড়েই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগছে জানিও। আর একটা কথা আমি বলতে ভুলে গেছি, আমাকে সবাই বলছে যে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো যদি ভালো লাগে। আর কোনো বিষয়ের উপর যদি মনে হয় যে আমরা এই বিষয়ে আলোচনা করতে পারি, সেটাও কমেন্টে জানাও। থ্যাংক ইউ, রাখছি।